Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং রাত 1টা অবধি আপনার সঙ্গে আমরা থাকবো। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার। তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম আইনুল। আইনুল, বয়স কত আইনুল? 35 হবে। 35-এর মতো বয়স। ওকে, আপনার জন্ম জেলা কোথায়? কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? নেত্রকোনা। নেত্রকোনাতে। এখন থাকছেন হচ্ছে গাজীপুরে। হ্যাঁ জি, ঠিক আছে, বলেন। আপনি সিক্রেটসে আসছেন, এবং আমি সিক্রেটসে আসার আরও 2 দিন আগে আপনাকে আমি না করেছিলাম আজকের সিক্রেটসে না আসার জন্য। তার পিছনে কিছু কারণ ছিল, এবং তারপরও আপনি বলতে চেয়েছেন। আমি কি ভুল বলেছি, মিথ্যা বলেছি? না না, তারপরেও আপনি আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বাধা দিইনি। অন্যতম কিছু কারণ ছিল, এবং আপনি কোনো পরিচয় গোপন না করেই আজকে সেই জিনিসগুলো স্বীকার করতে চান। সেই কারণগুলো কি সেটা আমি অনুষ্ঠানের শেষে গিয়ে বলবো, তার আগে বরং আমি আপনাকে ফ্লোর দিতে চাই। জি, শুরু করুন আপনি। প্রথমে ব্যাকগ্রাউন্ড আমরা থাকবো একেবারে ছোটবেলা থেকে। একবার ছোট থেকে বলি, একবারে ছোট যখন ছিলাম তখন কিন্তু আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন? হ্যাঁ, 2 ভাই 2 বোন। আচ্ছা। এবং আমরা 2 ভাই ছোট, আর 2 বোন হয়েছে ভাইদের থেকে বড়। আচ্ছা, বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো। আচ্ছা। তো এমনি তো আমরা আগে থেকে একবারে গরিবই। দিন বাবা কাজ করে আনতো। তো কাজ করে আনার পরে তো কিন্তু ইয়ার পরে তো দেখা গেছে কিন্তু খুবই ভালো গেছে। তখন আমরা 2টা ভাই ছোট, বড় বোন বিয়া দিছে।
তো বড় বোনের বিয়ে দিছে আমার বাবা নিজের ইনকাম দিয়ে বিয়ে দিছে, কারোর কাছে মানে 10 টাকা হাত পাতে নেই। হুম তো আমাদের গোষ্ঠীর লোকেরা কিন্তু বলছে যে আমরা কিছু তোমার উঠায় দিই। হুম তো আমার বাবা কিন্তু বলছে যে আমি তো এখনো মরি নাই, হুম ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন একজনের কাছ থেকে হাত পাইতে যদি আমার মেয়েটারে যদি বিদায় করতে হয়, তাহলে আমার ছেলেদের জন্য ভবিষ্যতে মানে বদনাম থেকে যাবে। হুম এটা হচ্ছে মানে আমার মার মুখে শুনছি আছি, তখন তো আমরা ছুটু, হুম হুম হুম, যখন বোনের বিয়ে দেয় তখন আমরা ছুটু। আচ্ছা তখন ওই ওই গল্পটি কিন্তু আমার মার কাছে শুনি। জি তো শোনার পরে আমার মায় কিন্তু বেশিরভাগ বাবা যেহেতু সংসার ঠিক মতন চালাইতে পারে নাই, তখন কিন্তু আমার মায়ের আমার নানার বাড়িতে 15 দিন 20 দিন যায় থাকতো। হ্যাঁ ওই পাকে তিয়া বাহিরে যায় আমার বাবা মানে বাহিরে যায় কাজ কাম করতো। জি এই 15 দিন 20 দিন থেকে থেকে বাড়িতে যাইতো। তখন আবার আমার মা আমরা 2 বাইরে নিয়ে বাড়িতে আসছে। ওইভাবে যাওয়ার পরে বেশ মোটামুটি আমি মোটামুটি একটু বড় হয়ে গেলাম গা। হুম আমার বড় বোনের যে গ্রামে বিয়া দিছি ওই গ্রামে একজন মাস্টার ছিল। জি ওই মাস্টারের ঘরে আমার বোন জামাই মানে মানে আমার কাজে লাগাই দিছি। আচ্ছা তার দুধের গাবি ছিল একটা, কই দেখো তুই মানে এই জায়গা থাক। হুম হুম ওনার ঘরে আমি প্রায় 1-1.5 বছর রয়েছি। মানে ওইটা হচ্ছে পেটের বাতে কোনো বেতন নাই, আচ্ছা ঠিক আছে, কোনো বেতন নাই, এই গাবিটার জন্য ঘাস কাটা। লেখাপড়া নাই ওই বয়সে আপনাকে কাজে না লেগে না, গিয়েছে? তখন তো ছোট থাকতে। আচ্ছা একেবারেই ছোট। হ্যাঁ, উনি কিন্তু মাস্টার। আচ্ছা মাস্টার থাকলেও লোকটা মানে খুবই ভালো ছিল। হুম ওনার যে সময় খাইতো তখন কিন্তু আমার ব্যাপারে জিগাইতো যে আইনুল কি খাইছে, জিগাইছে। হুম আর না গেলে আইনুল আস, তখন তার সাথে বয়ে খাইতাম। হুম তার সাথে বয়ে খাইতে গেলে কিন্তু দেখা গেছে কি আমি সব কিছু মানে ঠিক পাইছি। হুম 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 তে কাজেই ওইটার জন্যে মাস্টারনের কিছু বলবো না। হুম মাস্টারনে আমার সাথে দুর্ব্যবহার করে নাই, এই দিছে। কিন্তু মাস্টারের সাথে বসতে গেলে ওনার নাম ছিল নুর ইসলাম মাস্টার। জি ওনার সাথে খাইতে গেলে যখন মানে ওই তাদের মানে উনি যা খাইছে তাই পাইছে। হুম 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 আচ্ছা, এইভাবে বেশ মোটামুটি আমি ভালো একটু ডাঙ্গর হয়ে গেছি। হ্যাঁ, ওই চলাফেরা করার মতন হুম আমি একটু ডাঙ্গর হয়ে গেছি। তখন এই মুহূর্তে আমাদের পাশাপতি একটা গ্রাম আছে, জি তো ওই জায়গা আমার বাবা কি হচ্ছে 2000 টাকা দিয়া, আচ্ছা 8 মাসে 2000 টাকা দিয়া আমারে ওই ঘরে দিয়া দিছে। তা আম ঘরে দিকে কিন্তু সারের লড়াইও, হুম সারের লড়াই মানে ষাঁড়ের লড়াই? হ্যাঁ, সারের লড়াই। আচ্ছা তো ওনার একটা সার আছে, আমি কিন্তু ছোট, অনেক বড় একটা সার। জি তাই 8 মাসের জন্য মানে 2000 টাকা দেয় ওনার ঘরে দিছে হুম আমার- ওই সার পালার জন্য, সার পালার জন্য। লড়াইয়ের সার। হ্যাঁ, লড়াই সার। আচ্ছা ওনার নাম হয়েছে মানে হোসেন মেম্বার। হুম 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 এই ঘরে 8 মাস থাকার পরে দেয়, ওখান দিয়ে গেছে তাদের সন্তানের মতো আমি হয়েছি কি। তার 2টা মেয়ে আছে, নাজমা, পুষ্পা। হুম তো ওই 2টা মেয়ে আমার ছোট বয়স, আমার অনেক অনেক ছোট। হুম তারপরে মনে করেন যে ওনার ঘরে 8 মাস থাকার পরে দেয় মানে তার সন্তানের মতন মানে আমার দেখে যে আমি দিনের বেলা মানে ঘুমাইলে আমার ডাক দিত না, এই ছেলেটা ঘুমাইছে ডাক দিও না। তো ওনারা মামা ডাকতাম আর তার ওয়াইফের মানে মামি ডাকতাম। ওকে তে এখনো 8 মাস থাকার পরে আমারে মানে এইটুকুই ছেলের মতো দেখছে। কিভাবে দেখা গেছে বিছনার তলে কিন্তু উনি সবসময় টাকা রাখতে বারিশের নিচে। হুম তা ওইটা তো আপনারা মানে বুঝবেন না, ডাবা আছে না, ডাবা মানে যে আগেরকার মানুষে মানে হুক্কা দিয়া মানে তামুক খাইতো। হ্যাঁ 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 তো ওই ডাবা দিয়া মানে মানে তামুক খাইতো। তো আমার তো আইসার একটু তামুক নিয়ে, হুম তা আমি ওইটা ভরে নিয়ে মানে দিতাম। তো উনি খাইতো, কিন্তু উনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও যাইতাম। হুম ওনার ওয়াইফও আমার খুবই আদর করছে হুম আর মেম্বারও তো আদর করছি। তে আস্তে আস্তে তার ঘরে থাকি মানে কৃষি কাজের যে একটা অভিজ্ঞতা, হাল চাষ, সার বুনিয়ানি, ধান সিডানি, ওটা মোটামুটি তার ঘরে থেকে আমি শিখছি। আচ্ছা তো শিখার পরে দেখা গেছে কি রাত্রেবেলা আমি কিন্তু ছোট, তখন মনে করেন 22 বয়স হইলো আমার
12-13। হুম ঠিক আছে, আমি ছোট। রাত্রেবেলা সারের লড়াই, এই সার নিয়ে এক জায়গায় সারের লড়াই দেওয়াইতেছে। হুম দেওয়াইতে গেলে তো মানে আমিও গেছি, জি ওই সারের সামনে দিয়ে দৌড়ে মানে মানে আমি গেছি। হুম তো গেলে আমার তো মনের আনন্দে মানে আমার সার জিতবে। হুম হ্যাঁ, তা মামাও কইছে যে এই সারা তুই দৌড়ে দর। হুম তো এটা কিন্তু এই সারগুলোটা কিন্তু এই মেম্বারে কিন্তু মানতো না। হুম ঠিক আছে, মেম্বারে মানতো না, সারগুলো মানতো না মানে বুঝলাম না। মানে কেউ সিমুড়তে পারছে না ওটা, ও আচ্ছা, সামলাইতে পারতো না কেউ। সামলাইতে পারতো না। আচ্ছা। হ্যাঁ, এবং কি মামি আম্মা আর আমি হেবিটে যাইলো মানে মানে নিয়ে আইতাছে, আমি যাইলে তো কোনো কথাই না, হুম যত আগে তাও তার হুম মানে আর কেউই লাগে না। মানে আপনি খুব ভালো করে সামলাইতে পারতেন। হ্যাঁ, আমি যেমন ডাক দিতাম সেইভাবে আসতো। জি তো হঠাৎ করে এইভাবে সারা লড়াই দিছি, দেওয়ার পর মানে জিতে গেছে গা। হুম না সরি, একটু ভুল হয়ে গেছে। তো যখন দিছে দেওয়ার পরে আমার সারডারে তখন কিন্তু আমারই, হুম হ্যাঁ মেম্বার যে এটা না আমারই, জি তখন গাড়ির মধ্যে একটা গায়ে দিয়ে দিছে, যে সারে লগে দিছে গায়ে দিয়ে আপনার সারকে? হ্যাঁ, আচ্ছা। দিয়ে দিলে এতটুকু ছিঁড়ে গেছে গা। ওহো। তা আমার চোখ এক হাত পরিমাণ, হ্যাঁ। হ্যাঁ আমার চোখ দিয়ে মানে এত পানি পড়ছে মানে বলার বাহিরে। হুম তো যাই হোক, এমনি সার জিততেছে গা, আর কোনো মানে কষ্ট নাই। হুম তো সার নিয়ে বাড়িতে আসছি। হ্যাঁ, তো প্রায় মেম্বারের প্রায় 10-15 হাজার টাকা খরচ হয়েছে। যে মুহূর্তে 10-15 হাজার টাকা খরচ হয়েছে, এই মুহূর্তে কিন্তু মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। হুম তো বাড়িতে আসলাম, আসার পরে দেই বা একতে 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 কিছুদিন পরে ওই মেম্বারে কি হচ্ছে, আমি আমার বাড়িতে গেছি। হুম হ্যাঁ, বাড়িতে গেলে তো মেম্বারে কি হচ্ছে, ওই সারডারে সুডায় গাঙ্গে নিব হুম দোয়ানির জন্য। জি তে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তার পারে যাইতে মেম্বারে ডাইরেক্ট পার দিয়ে দোষে। হুম তে এই পার এমন পারে দিছে যে আল্লাহ তারে মানে জীবিত হয়ে গেছে, একবার ফালায় সিং দিয়ে একবার মানে গাই দিতেছে। মানে ওর মালিককে? হ্যাঁ, মালিক। মালিককেও পছন্দ করে না তো মালিক আবার সার রেখে দিয়েছে হচ্ছে ফাইট করার জন্য? হ্যাঁ ঠিক বুঝলাম না আমি। মানে আপনাদের এলাকায় এত জনপ্রিয় এই খেলা? হ্যাঁ, তো ওনা কিন্তু সবসময় এই একটা সার রাখতোই। হুম তখন মার দিয়ে এইভাবে দিলে তো অনেকক্ষণ বড় ইয়েও করেছে। তা মামি আম্মা কি হচ্ছে, কেউ মানে এই সারের কাছে যাইতে পারে নাই। তা মামি আম্মা কি হচ্ছে, দৌড়ে গেছে। কোথা থেকে আমি তো প্রথমে আপনারা না হচ্ছিলাম যে ওই ছেলে আয়োগ 2 দিন না দেওয়াল হোক, সমস্যা ছিল কি, জি তোমার তো দেখতেই হারে না। তে যায়া এই গরুরে আনছে, আনলে বাঁধছে। তো এই মামারে নিয়ে মেডিকেলে গেছে, আমি তো শূন্য দৌড়ে কান্দে আইছি বাড়িতে। হুম ঠিক আছে, তখন আপনার বয়স কত? তখন 12-13। আর মানে একটা জিনিস একটু বুঝতে হবে, যারা শুনছেন সিক্রেটস তাদেরকে বলবো, প্রিয় শ্রোতা, সিচুয়েশনালি ও কি ধরনের পরিবেশে বড় হচ্ছে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 12-13 বছর বয়সে একটা ছেলের লেখাপড়া করার কথা। আপনি তো স্কুলে যাননি? না না, একেবারেই যাননি, স্কুলে যায়নি, এবং সে তার জীবন কাটছে হচ্ছে একটা ষাঁড়ের পেছনে শৈশবটা, এবং বলগাহীন ষাঁড় যেটাকে বলা হয়, লাগামহীন ষাঁড়, যেটাকে ফাইট করার জন্য ব্যবহার করা হয় এলাকাতে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্যে 200 টাকা, এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge.
motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই। আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তারপরে দে ওটা মনে করেন যে মানে বান্দার পরে দে মামারে মেডিকেলে নিছে। মেডিকেলে নিলে তো উনি কিন্তু প্রায় 5 থেকে 6 মাস লাগতে সুস্থ হইতে। তার বড় ভাই কি করছে, ওই সারডারে বাইন দিয়ে মানে ইচ্ছা মতন ফিডাইছে। মানে আপনি যে শার্টটাকে মানুষ করতেন, হ্যাঁ ওটারে ইচ্ছা মতন ফিডাইছে। তো ফিডাইলে তা আমি কইতেছি, আমি কি হচ্ছি তার বড় ভাই কইতেছে, মামা আপনি কে জন্য মারতেছেন, ওই গরু শুলো যে হাত দেন তাহলে সমস্যা আছে। তো মামার সাথে আমি মানে কথা কইতে, হ্যাঁ তখন তো কারণ তার ভাইয়ের যেহেতু মারিয়া রাইছে, এবারে তো মাথা ঠিক নাই, ঠিক আছে। আপনাকে গালি দিয়েছে? হ্যাঁ আপনাকে গালি দিয়েছে? হ্যাঁ গালি দিল, মানে আমি মনে কিন্তু তার সন্তানের মতন কিন্তু আমার গালি দিয়েছে। আচ্ছা, অর্থাৎ মানে আমার গায়ে লাগে না। নিজের সন্তানরা যেভাবে শাসন করে আমারও কিন্তু এইভাবেই করে, কিন্তু আমার এক বিন্দু কিন্তু কষ্ট মানে কষ্ট লাগে নাই। ওই সার বিক্রি করে দিব। তা গ্রামের লোকেরা বলছে এটাই, ও সরি না একটু ভুল রয়ে গেছে, তে ওটা কিন্তু রাত্রেবেলা মানে ঘাস খাওয়াইতো। তা আমি কি করতাম, একা একাই এই সার ছুটায়া রাত্রেবেলা বিলে নিয়ে যেতাম মাঠে। আচ্ছা, রাতের বেলা? হ্যাঁ, রাইতে 2-3 দিকে আমি নিয়ে যেতাম। আমার ভয় জিনিসটা কি ভূত পেতনি, ওটা কিন্তু আমার মানে লাগে নাই। তো এবার প্রতিদিনই মানে নিতাম, নেওয়ার পর দিয়ে ঘাস টাস খাওয়াই আনতাম। আনার পরে দিয়ে রাত্রেবেলা জাগনা তাই, দিনের বেলা ঘুমাই। হ্যাঁ, আর মানুষের ক্ষেত্রে ধান খাড়া ওটা কিন্তু এই গ্রামের লোকেরাই মানে একবারে ফ্রি দিয়ে দিচ্ছে। কিভাবে দিছে, যে আপনার ক্ষেতের মাদেন 1 হাতা আর ওই ক্ষেতের মাদেন মানে 1 হাতা, ওই ক্ষেতের মাদে 1 হাতা, মানে ফুল চোখের মাদেন মানে কাটতে হবে। এটা ফুল গ্রামের মানুষ দিয়ে দিছে, যেহেতু নাম করে একটা সার গরু। হ্যাঁ, তো এরপরে তো কিন্তু গ্রামের লোকেরা কইছে এই সারটা যদি বেচো তা আমরা গ্রামের লোকেরা কিন্তু রাখবো। আচ্ছা, তো গ্রামের লোকেরা সিদ্ধান্ত করছে কি বেচে লাইব। তো গ্রামের লোকেরা কইতাছে ঠিক আছে, ওইটা আমরা মানে জবাই খাবো। জবাই করে খাবে? হ্যাঁ, জবাই করে খাবো। তখন এটা মানে 60,000 টাকা তখন বিক্রি হয়েছে। তারপরে তো মনে করেন এইভাবে মনে হয় টুকটাক করে মনে করেন বেশ আমরা এই দিনগুলো গেছে, আমরা 2টা ভাই মানে বড় হয়ে গেলাম গা। এরপরে দেখা গেছে কি আমি ওই মেম্বারে মানে জ খেলাইতো, তো জ খেলানোর পরে তার অর্থ সম্পদ শেষ করে লাইছি। হ্যাঁ, যার সার ছিল, ওকে, তার অর্থ সম্পদ শেষ করে লাইছে। তার আমার রাখার মতন আর কোনো অবস্থা নাই, মানে ইয়েও নাই গে। তারপরে বাধ্যতামূলক হয়ে আমি মানে তার বাড়ি থেকে আইসা পড়ছি। আসার পরে আমাদের গ্রামের একটা লোকে মসজিদ দিয়ে আলিজান জুড়ে চাকরি করে, তো ওর লোকে আমার মায় দিয়া দিছে। 500 টাকা দিয়া ওই জায়গা দিয়ে দিছে এই আলিজান জুট মিল নুর ইসলাম পাটোয়ারি মালিক নকালি। তো ওই জায়গায় আমি মানে চাকরি নিছি। আচ্ছা, ওই জায়গায় চাকরি নেওয়ার পরে 17-18 বছর আমি চাকরি করছি। তে মোটামুটি যখন আমি ভালোই একটা সবকিছু আমি বুঝি, তো বুঝার পরে গ্রামের বাড়িতে এই নাটক হয় না, মঞ্চের নাটক, জি, ওই একটা নাটক গরিব কেন কাঁদে। তো ওই নাটকটা ছোটুর একটা মানে অভিনয় আছিল।
তে ওই অভিনয়টা আমার দিয়ে করাইব। আচ্ছা। তে আমাদের বংশের মধ্যে এবং আমার বাড়িতে আমাদের কিন্তু এইসব ধরনের ফুলাফান নাই, নাটক করার মতন, গান বাজনা করার মতন, মানে এই সুযোগটা আমাদের বংশে থেকে দেয় না। তখন আমার বাড়ির মানুষে শূন্যে এই আমাকে গোষ্ঠী থেকে কেউ মানুষের নাটক করে না কিছু না, হ্যাঁ তুই নাটক করবে, তোর এত বড় সাহস কাটা দিছি। তে ব্যবসা ছাড়া তো চাপ দিছি, তো সবাই চাপ দেওয়ার পরে আমি আবার করলাম মানে নরসিংদী চলে আইলাম। যাগোর লোকে নাটকটা করি এগো আমার যে অভিনয়টা ওটা লিখে লিখে দিয়ে দিছি। জি। দিয়ে দিলে আমি আলিজানে চাকরি করি, তখন এটা আমার যেহেতু লেখাপড়া নাই, তো মনে করেন মানে আপনার কাছে দিছি, মানে আপনার মানুষই আইসেন সেখানে পরে দিয়ে ভাবে আস্তে আস্তে আমি যে কথাটাই মানে শুনতাম এটা খুব মানে মানে রেকর্ড করে লাইতাম ভিতরে। তো এইভাবে মনে করেন নাটকটা মনে করেন শেষ করছি। শেষ করার পরে আমরা আমার ছোট ভাইও মানে তখন কাজ করে, তখন আমার ফ্যামিলির মধ্যে মনে করেন যে বাবাও কাজ করে, আমিও কাজ করি, আমার ছোট ভাইও কাজ করে, শুধু আমার মা একা। তখন এই মুহূর্তে কিন্তু তখন মানে ভালো একটা উন্নত রাস্তা মানে আসতে আসতে তখন দেখা গেছে কি মানে 5,000 টাকা বাবার হাতে নিয়ে দিলে জি বাবা ওই 5,000 টাকার করতো কি হেবারা আরো 1-2 হাজার টাকা লাগায়া মনে করেন বন্ধক জমিন যেটারা বলে আপনি জমিন বন্ধক দিয়েছেন, এটা 5,000 টাকা দিয়ে আমি রাখছি, পরবর্তী 5,000 টাকা দিয়ে দিবেন, ওটা আপনি নিয়ে যাইবেন। জি। তো এইভাবে মোটামুটি ভালো একটা মানে সুখ হয়ে গেল আমাদের। হ্যাঁ 10-12 কাটা ক্ষেত্রে খেলাইছে আমার বাপে, হ্যাঁ তা আমরাও কাজ কাম করতেছি। তো কাজ কাম করার পরে আমার ছোট ভাইও মানে এইভাবেই কাজ করতেছে। আমার বাবা কি হচ্ছে ওই আমি যারে বিয়ে নিছি তো তার কিন্তু ভাই বোন কেউই নেই, অর্থাৎ আমার গ্রামেরই। আমার বাবা যখন ওই জায়গা বিয়ের ব্যাপারে কথা বলে যারে বিয়ে নিছি তাদের গোষ্ঠীর লোকেরা দিবে না। আচ্ছা। তারা ভাবছে যে হেগর গোষ্ঠীর ভিতরে রাখবো, তার কিন্তু ভাই বোন কেউই নাই। তা আমার শাশুড়ি উনি যে তো উনি কি ভাবছে জানেন যে আমার মেয়েরা যেহেতু একা, তে এই গোষ্ঠীর মধ্যে যদি রাখা যায় তাহলে সমস্যা, আমার ছেলে আমার মেয়ে সারা জীবন ঝগড়াই হবে। আর ওই বংশের মধ্যে মানে আমার বংশের হাতে হয়েছে যে আমার বংশের মধ্যে যদি একটা রিস্ক ওরা ছেলের কাছেও দেয় মানে অর্থাৎ আমার স্ত্রীর বংশের লোকেরা কিছুই করতে পারবে না। ওকে। তার বায়ানের কাছে গেছে, আমার শাশুড়ির বায়ানের কাছে যে এই বিষয় চৌধুরী বংশের চেহারাটা খুবই ভালো, তার মাও ভালো আছে, মানে একবারে গরিব তাহলেও মানে লোকজন একেবারেই ভালো। ঠিক আছে তোর শান্তি আমরা শান্তি, তোর একটা মেয়ে আমরা জোর করে কোনো জায়গায় বিয়া দিতাম না, তুই যে জায়গায় বিয়া দিবে, অর্থাৎ মানে আমার শাশুড়ির বায়ানে তারে বুঝাইতেছে। তা আমার মামা শ্বশুর কিন্তু 2জন মাস্টার। তো ওরা ওই কথার বলার পরে আসছে আমাদের বাড়ি, আইসা দেখে তারা পছন্দ হয়েছে না, কারণ যেহেতু আমার মামা শ্বশুর অনেক ধনী, হ্যাঁ আর আমরা দিন মজুরের লোক। জি। তা আইসা যখন শুনছে, শোনার পরে এই এমনি আমাদের বংশের একটা দাফার যে এটা তো বেটা তার বোনের যখন বিয়ে দিছে তখন থেকেই জানে। তো এর পর তো বুঝাচ্ছে ঠিক আছে সমস্যা নাই। আইসা যখন লোকজনের কাছে জিজ্ঞাসে যে নাই ওই জায়গায় ওই ছেলের কাছে অমুক ভাই ছেলের কাছে মানে দিতে পারেন, কোনো বই নেই। তখন বিয়ের ব্যাপারটা কিন্তু আমি বুঝলেও তেমন একটা বুঝতাম না। বয়স হয়েছে ঠিকই, জি বয়স ঠিক হয়েছে প্রায় 18-19 হয়েছে গা। আচ্ছা। তেমন আমার একটা ইয়েও লাগতো না, না না দিয়ে সত্যই আমার দুলা ভাইরা মানে ঠিকঠাক করে লাইছে। তো আমি বলছি যে না আমি বিয়ে করবো না, আমি আজকে চলে যাইতেছি নরসিংদী। তুই যদি চলে যাস তাহলে যে কথাবার্তা কইছি ওইটা তো আমরা মানে সমস্যা হইব। তে আমার কথা হচ্ছে আমি মানে ওই জায়গা থেকে এই ঝামেলা পড়বো না, বিয়ে করলে তো ঝামেলা। তাই আমি করতেছি আমি যে বিয়ে করবো আমার তো একটা সমস্যা, আমার 70,000 টাকা দিতে হবে। এটা আমার মানে দুলার সাথে বলছি, অর্থাৎ মানে এটা ভাঙ্গে যাকবো আমার হিসাব হয়েছে। মানে এটা আপনি মনে করেছেন টাকা চাইলে বিয়েটা ভেঙে যাবে? হ্যাঁ ভাঙ্গে যাবে। তখন বাদে আমার দুলাই কইতেছে 70,000, হ্যাঁ তুই তো 70 লাখ নিতে পারো, সমস্যা নাই, তুই আজকে বিয়ে করবে কালকে কোরআন লিয়া হ্যাঁ 2টা গাছ কাটি নিয়ে তোরা তো বাধা দেওয়ার লোক নাই। আমি বলছি এইসব কিছু আমি বুঝি না,
আমার নগদ আমার হাতে দিতে হইব। বাদে না ছুটতে পারি না, তো লাস্টে আমি কইছি আমি যে বিয়ে করব, হ্যাঁ আমি কিন্তু বউ ফালতে পারবো না। বউ পালার সামর্থ্য নাই আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এরপর আমার বাবা কইছে যে ঠিক আছে, হ্যাঁ না হরু আমি যতদিন আছে কোনো সমস্যা নাই। তো এরপর তো দুলাভাইরা মানে রাজি করাই আছে। আচ্ছা ঠিক আছে যান। পরে মঙ্গলবার না বুধবার জানি ডেট দিছে, ডেট দিলে আমাদের বিয়া মানে মানে ছোটখাটো করে বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ বিয়েটা হয়ে গেছে। তো বিয়েটা ডকুমেন্টটা কিন্তু একবার সীমিত দিছে, আমার মামা শ্বশুরে দিছে। আচ্ছা। যে ডকুমেন্টের টাকা দিয়া বাদ কাপড় দেয় না, হ্যাঁ এই যা সুখ আছে এমনিতে সুখ আসে। তো এইসব কথা কইয়া তা মামা শ্বশুরে যেটা বলছে এভাবে ডকুমেন্ট করছে। তো ওই জায়গাটা থেকে আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হলো যে আপনার যে ফ্যামিলি অবস্থা ছিল সেই ফ্যামিলি অবস্থা থেকে আপনি একটা অবস্থা সম্পন্ন পরিবারে বিয়ে করলেন, তাই তো? হ্যাঁ। তো আপনার তো দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, তো আপনাকে তারা কি দেখে বিয়ে দিল? আমার বিয়া এবং তখন দিছে- আপনি তেমন কোনো ইনকামও করেন না, করেন কি? না না যে মানে তখন মানুষ দাঁড়ি যেন চাকরি করি, হ্যাঁ কোনো বদনাম নাই, এখনো কিন্তু বদনাম নাই। ও আচ্ছা, ওই সময়টাতে আপনি চাকরি করতেন? হ্যাঁ তখন চাকরি করতাম। আচ্ছা। মানে ছোট থেকে যে আমাদের আচরণ ব্যবহার, আমরা ভাই বোনের আমার বাবার সবার ব্যবহার কিন্তু আমাদের গ্রামের মধ্যে মানে সবার কাছে ভালো লাগে। গরিব থাকলেও এটা কিন্তু কখনো আমার গায়ে বাজে না। আছি এখনো যে আমি গরিব এখনো কিন্তু গায়ে বাজে না। আচ্ছা আচ্ছা, ওকে। তে আমরা এই 15 দিন পরে আমি আবার আমার নরসিংদী চলে এলাম তারে তুই। আচ্ছা। তো আমার বুঝাইলো আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আবার মানে কিছুদিন পরে আইসো। তাই আমি আইসা 2-3 মাস হয়ে গেছে যাইনি। তখন আমার দুলাভাই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন দেখতেছি যে জান্নাত চলার মতন মানে একটু মানে হিমশিম খেলায়। তখন এই মুহূর্তে আমার বাবা মারা গেছে। না আমার বাবা মারা গেছে তখন আমার প্রথম ছেলে হয়েছে একটা। জি। ছেলেটাও আর প্রায় 13 মাস পরে মারা গেছে। তো আমার বাবা যে মারা গেছে এরকম সিস্টেমে মারা গেছে। তো উনি যখন মারা যায় গর্ভবতী ছিল প্রায় 1 বছর, মানে কোনো কাজ কাম করতে পারে নাই। তো যখন কাজ কাম করতে পারে নাই তো এই মুহূর্তে কিন্তু তার কোনো বাতের কষ্ট দিছি না। হ্যাঁ তো তার যে ওনার যে মানে খাবার যে একটা জিনিসের মানে কষ্ট, এই জিনিসটা কিন্তু আমি দেই নাই। আচ্ছা। হ্যাঁ আমি ঋণ করে সুদি করে তখন কিন্তু আমি এই জিনিসটা মানে মাথায় রাখছি। চায়ের থাকতে চায়ের আনতাম, মানে হাট বাজার থাকতে হাট বাজার এনে দিয়ে দিতাম। আমি যে জায়গায় থাকতাম কিন্তু আমার এখনো সংসারের প্রতি এই নেশাটা কিন্তু মানে রয়ে গেছে। তা আমার ছেলেটা 13 মাস হইতে আমার বাবা মারা যায়। তা আমার মার সাথে কিন্তু কথা বলছে এটি যে আমি তো চলে যাবো, তা আমার ছেলের মধ্যে আমি আরেকজন বসায় তৈরি দিতেছি, অর্থাৎ মানে আমার ছেলেরে হইতেছে। জি। তো এরপরে দিয়ে আমার বাবা মারা গেছে এরকম সিস্টেমে যে 4 সপ্তাহ আগে বলছে যে আমি যেদিনে যে শুক্রবারে চলে যাব। এমনি এমনি 3 সপ্তাহ বলছে। 3 সপ্তাহের মাথা যায় 4 সপ্তাহ শুক্রবারে আসরে আজান পড়ার লগে লগে মানে একবার শেষ নিঃশ্বাস মানে ত্যাগ করে। তখন তো আমি মনে করেন একটু কান্দাকাটি করে আবার আমি সুস্থ হয়েছি। কেন সুস্থ হয়েছি যে তার সময় হয়েছে মানে যাবি। তা আমার কাকা উনি কিন্তু তখন আমার ফ্যামিলির মধ্যে আমি হয়েছি বড়, তো ফ্যামিলি গার্জিয়ান তো এখন বর্তমানে আমি। তখন ছোট ভাইটারে আমি কইছি যে দেখছি বাবা তো মারা গেছে, এখন তো আমরা 2 ভাই, এখন যদি আমরা 2জন যদি ভালোভাবে না চলতে পারি তাহলে তো সমস্যা হয়ে মানে দাঁড়াইব। তোর ভাবি যদি তোরে কোনো কিছু বলে তাহলে তুই আমার কাছে বলিস। আচ্ছা। যাই কিছু কর, যদি খারাপ কিছু বলে তো তুই আমার কাছে বলিস, এটা বিচার আমি করব। তা না এই ব্যাপারে কোনোদিনও না আমার ছোট ভাই বলে না হেরা হেরা ভালো একটা মিল আছে। আমি বাড়িতে যাইতাম, যাই মার জন্যে বোনের জন্য বাইকনির জন্য কাপড় লতা নিতাম, নেওয়ার পরে তখন না একটু সামনের দিকে যাইতেই এরকম ধরনের মানে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তো একা ইনকাম করলে চলতে পারি না। তখন আমি তারে কইলাম বা ও আমার সাথে মানে রাজি হয়ে গেছে যে কোন জায়গায় যাবে। আমি কিছু জুট মিলে চাকরি করতে পারবা,
মানে আপনি চাচ্ছেন ওয়াইফ কিছু করুক আপনার সঙ্গে, ওয়াইফ কিছুটা কাজ কাজ না করে না, সব- সেই বলছে আমার আচ্ছা, যে সেও তোমার সাথে আমার নিয়ে যাও। আচ্ছা তারপরে আমি বলছি তুমি কি জুট মিলে চাকরি করতে পারবে, নাইট করতে হবে। দেখো আমি আমি চাই না যে তুমি চাকরি করো, হুম যে আমার মতো একটা ছেলে যদি আমার ওয়াইফের না চাকরি দেওয়া লাগে এটা সম্ভব না। তো হ্যাঁ, দেখো সমস্যা কি, কোনো সমস্যা না, আম্মা আছে না, আম্মারে নিয়ে যাবো, বাবুরে দেখবো। হুম তো আমি বলছি নাইট করতে হবে, 1 সপ্তাহ নাইট, 1 সপ্তাহ মানে দিনে। হুম বাদে কোথায় আছে, কোনো সমস্যা নেই। তখন তারে নিয়ে মনে করেন ওই কেরানীগঞ্জে গেলাম। আচ্ছা কেরানীগঞ্জে রিলায়েন্সে গেছি, সারোয়ার হাজির মালিক। তো ওইটা আমাদের 1 বছর চাকরি করি। তো 1 বছর চাকরি করে আমার ছেলেও আল্লাহ দিলে ভালো। তা আমরা মনে করেন যে ভালো একটা সুখের দিন যাইতেছে। বছরের শেষে বাড়ি যাইতাম, 6 মাস পরে বাড়ি যাইতাম, ভালো একটা আনন্দ লাগতেছে, মোটামুটি ভাবে হাতে টাকাও থাকে। হুম যাওয়ার পরে তে আমি একটা মেয়েরে নিছি, একটা না 2টা মেয়েরে। বাড়িতে যাওয়ার পরে ওই 2টা মেয়ে আমি মেয়েটির নাম বলবো না। তো ওই মেয়েটি নিয়েছেন মানে কি কি জন্য নিয়েছেন? তার মা বাবা দিয়ে দিছে যে বাইরে বাবা রে তুই আমার ওই 2টা মেয়েরে তোর সাথে নিয়ে চাকরি দিয়ে ও দে। আচ্ছা আচ্ছা, তখন আপনি ঢাকাতে? হ্যাঁ আচ্ছা, আপনার ওয়াইফ তখন ঢাকাতে? হ্যাঁ ডাকাতে, দুজনেই ঢাকাতে? হ্যাঁ দুজনে ডাকা। তখন আমি কইলাম আচ্ছা ঠিক আছে, যে মেয়েদের দেখাইয়ের। তো মেয়েদের দেখছি মেয়ের উঁচা লম্বা আছে, হ্যাঁ চাকরি করতে পারবো। ওরে নিয়ে আমি ঢাকায় চলে আইছি। যাওয়ার পরে যা চাকরি দিছি, চাকরি দেওয়ার পরে ওরা চাকরি করতেছে, আমি আমার মতো চাকরি করতেছি। তো রুম দিছি, তো অনেক ধরনের বাজে ধরনের কথা তাদের মানে শুনতেছি। তো শুনতে যাচ্ছি, এবার দেওয়ার পরে আমি বলছি রে আমি তো তোদেরকে আনছি, তো এই ব্যাপারে আমি তো শুনতেছি, তো ওই জিনিসটা কিন্তু ভালো না। আচ্ছা ওই জিনিসটা ভালো না, তো এটা কিন্তু মানে আমি যদি মানে দেখতে পাই তাহলে কিন্তু আমি জব করে গাঙ্গে বাসায় দিন। ওইটি কিন্তু ওই মেয়ে 2টা মেয়েরই বলছি। বলার পরে বলতেছে যে না ভাই এইসব ধরনের তো মানুষের লাগা। তাই আমি কোথায় ইচ্ছা লাগা যাই হোক, যদি আমি শূন্য লাই তাহলে কিন্তু আমি ছাড়বো না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্যে 200 টাকা, এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই, আপনি ইউটিউবে গিয়ে ঢাকা FM 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে,
এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তা আরেকদিন কি করছে, আমি এই কথাটা আরেকজনের কাছে শুনছি, আচ্ছা বাজে ধরনের কথা আমি আরেকজনের কাছে শুনছি। তো শোনার পরে তা আমি রাগে গেছি বাসায় যায় ওই মেয়ের আমি একটা মানে থাপড় মারছি। দুইজন থাকতো না আপনার এখানে? দুইটা মেয়ে থাকতো হ্যাঁ একসাথে? হ্যাঁ। আপনার বাসায় থাকতো? না না, আমার বাসা পাশে, আচ্ছা, ওরা আলাদা বাসায় থাকতো? আলাদা বাসা। আচ্ছা, তে ওই বাসায় যায় আমি ওই মেয়েটারে আমি মানে থাপড় মারছি। থাপড় মারলে ওই মেয়ে ও কি হচ্ছে আমার লগে লগে থাপড় মারছে, ঠিক আছে। তো ওই থাপড় ডাকায় কিন্তু আমি চটকোনা ডাকায় আমি ধীরে ধীরে চলে আইছি। চলে আসার পরে দিদি আমার মাথাটা মানে পৃথিবীতে ঘুরতেছে। ভালোর জন্য গেলাম, তে কারো আমি তোর সাইজ করতেছি। এই যে জীবন আমার প্রথমের মানে খারাপ পর্যায়ে যাওয়া। তখন আরেকদিন বলতেছি যে প্রথমে আমি তোরে মানে বুক করবো, আল্লাহ করবে কোয়াল আমার মানে এটা যা- আপনি বলেছেন? হ্যাঁ এই আমার ধরনের চিন্তা তো আপনার মাথায় ছিল না? না না আচ্ছা, তো এই মেয়ে দুটো আপনার এখানে আশ্রয় ছিল কাজ করার জন্য, তো এই ধরনের চিন্তা আপনার মাথায় আসলো কিভাবে? আসলো ঘটনা হয়েছে আমি এইসব ধরনের কথা শুনতেছি, হ্যাঁ। এরপরে আমি মেয়েটার একটা থাপড় মারলাম ভালোর জন্য, সে ফিরা উল্টা থাপড় মারলো আমার একটা। আচ্ছা, এটার জন্য আপনার জেদ চেপে গিয়েছে? হ্যাঁ, তো পরে ভাইয়া করলে বিশ্বাস করবেন না, আমি রাত্রে 1টার পরে তার রুমে অনেক ক্যাপাসিটির বিনিময়ে ঢুকছি। তা আমি যেভাবে ঢুকছি মানে কেউ সাহসই পাইবে না। দরজা কিন্তু সেও খুলে নাই, একটা আংটা দিয়া আমি দরজার মাঝের ফিকটারে খুলে দিয়ে তারপরে গিয়ে ঢুকছি। তো ঢুকার পরে তার সাথে অনেক পার্সাপার্সির পরে সে কিছুতেই না, হ্যাঁ জবল হইব। জবল হওয়ার পরে দুই বোন ছিল না একসাথে? ওইখানে একই রুমে দুই বোন ছিল? ছিল, এক বোনের নাইট করে আরেক বোনের দিনের শিফট, ও, দুই শিফটে পড়ছে, মানে আচ্ছা। পাক শাক করে খাওয়ার জন্য সুবিধা তাদের। তার মানে একজন ছিল রুমে? হ্যাঁ হ্যাঁ। তখন তো ওই মুহূর্তে যদি ও চিৎকার দিত তাহলে কিন্তু আমার পরিস্থিতি একটা ভয়ানক হইতো। এই মুহূর্তে কিন্তু অনেক 1-1.5 ঘন্টা পার্সাপার্সি পরে কিন্তু সে তার এই শ্বাস নিঃশ্বাসটাও মানে জোর করে ফালায় নেই, হ্যাঁ। মানে তারও শরীর গামে আছে গে, আমারও শরীর গামে আছে গে। তাই আমার পরে কিন্তু এই জোর করে তো কোনোদিনই যে কয় না একটা কিছু আদায় করা যায় না, এরপরে তো কিন্তু একটা মানে মোটামুটি ভাবে হয়ে গেছে। তো হয়ে যায় আপনি মানে আলটিমেটলি মেয়েটাকে রেপ করেছেন? হ্যাঁ করেছি। তো এরপরে দেওয়া যায় ও কি হচ্ছে চুপ করে মানে একটা চিকার মারিয়ে বাদে ও কি হচ্ছে মানে বসে রয়েছে, হ্যাঁ। কাপড় টাপড় যেমনি পরে রয়েছে এমনি রয়েছে। সম্পর্কে কি হতেন আপনি মেয়েটার? হ্যাঁ, সম্পর্কে কি হতেন আপনার সম্পর্কে গ্রামে? বলতে গেলে আমাদের গ্রামের না, অন্য গ্রামের। আপনি তখন বিবাহিত, আপনার বাচ্চা হ্যাঁ, আছে? তখন আমি আমার একটা ছেলে। তখন এই মুহূর্তে আমি এটা করা হতে ও কি হচ্ছে চুপ করে ওরা তো সবাই ভালো জানতো আপনাকে, মানে পরিবারের সবাই তো বিশ্বাস করতো, নইলে তার পরিবারের সবাই বলতে গেলে এই এলাকার সবাই কিন্তু আমার খুবই ভালো জানে, এখনো ভালো জানে? এখনো ভালো জানে, এখনো ভালো জানে যে আমি যে কিরকম ধরনের একটা ছেলে। ঠিক আছে, আমরা মেয়েটার পরিচয় অবশ্যই এখানে রিভিল করব না, কোনোভাবেই করব না। আপনার জীবনের ফল্টগুলোই আমরা হাইলাইট করতে চাই। হ্যাঁ, তারপর? তারপরে ওটার করার পরে আপনার ছেলের বয়স তখন কত? তখন আমার ছেলের বয়স 2.5 বছর। ওকে, তারপর? তখন কি হচ্ছে জামা কাপড়ও পরছে, পরলে পরের দিন সকালে দেখি মানে তুম ধরে বসে রয়েছে, কেউর সাথে কথা বলে না। তে কথা বলে না, আমার সাথে কথা বলে না, আর আমিও তার সাথে কথা কই না, হ্যাঁ ও কেউর সাথে কথা কয় না। কেউর সাথে যখন কথা কয় না তা আমিও কথা কই না। তখন আমার বাড়ি হলে মানে জিগাইতেছে, মানে অর্থাৎ আমার বাচ্চার মা জিগাইতেছে যে কিরে তুই কথা কস না, তোর নাক মুখ দেয়া মানে ফুললে রয়েছে, ব্যাপার কি, তোর কি হয়েছে কস না। তা আমরা ও যখন যা জিগানি পরে তে মানে কিছু কয় না, হ্যাঁ চোখের পানি ফালাইতেছে, শুধু খালি চোখের পানি ফালাইতেছে, তো কিছু কয় না। তোর ছোট বোনের কাছে বলছে কিনা জানি না, তে ছোট বোনটাও দেখছি পরের দিন সকালে মানে তার চোখে পানি। আচ্ছা, থাকলে তা আমি আর কোনো কথাই কই না, হ্যাঁ আর কোনো কথা কই না। না খাওয়ার পরে 1 সপ্তাহ, হ্যাঁ 7 দিন পরে
7 দিন পরে আমার ছেলেটা দোকান থেকে একটা বিস্কিট নিয়ে মানে রুট পার হইয়া বাসায় আইতেছিল। তখন একটা পুন্ডার চ্যাংরা বয়সের একটা ছেলে, 2টা ছেলে, মানে এই ঘটনার 1 সপ্তাহ পরের ঘটনা। 1 সপ্তাহ পরে তখন ফোনটা যে স্পিডে ছাড়ছে, ছাড়ার পরে দে মানে যারা দেখছে পুন্ডারটা ছাড়ার পরে দে ছেলেটা, আমার ছেলেটা পুন্ডার সাইডে পড়েছে। পুন্ডার ওলা কি করছে মানে পাও দিয়ে লাথি দিয়ে ফালাই দিছে, মানে যারা যারা দেখছে আসি দেখার পরে দে পাও দিয়ে লাথি দিয়ে পিচ্ছি বাচ্চা তো তখন 2-3টে পোল্ট্রি খায়া মাথায় টাথায় চুল টুলে মানে একবার চুলে গেছে। চুলে যাওয়ার পরে দেখি কলপাড়া এনে পানি ঢালতেছে। তখন আমি দিনের বেলা ডিউটি করে ঘুমাইছি, তখন 4টা বাজে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা পরে আমি যখন এই শূন্যে আমি ঘুম থেকে একটা লাফ দিয়ে উঠি। উঠার পরে দেখতেছি যে আমার বাচ্চার এই অবস্থা। আমি একটা চিৎকারে দিই, অর্থাৎ আমার বাড়ি উঠেও একটা চিৎকারে দিছে। আর কোনো বাচ্চা কি হয়েছে ওই সময়টাতে, স্পটে কি হয়েছে? স্পটে বলতে গেলে কোনো সেন্স নাই না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটুকে চেহারাটা মানে লীল হয়ে গেছে। ওকে, তারপর? লীল হয়ে গেছে, স্বাস্থ্য বাচ্চা তো মানে লীল হয়ে গেছে। তো অনেক লোকজনে পানি টানি ডালতেছে, এর মধ্যে আমরা দুজনে আবার অন্য লোকজনে পানি টানি ডালতেছে, বাড়ি পড়েছে। এর মধ্যে ফুলাহানে দেখছি কোম্পানি ফুলাহানে রাস্তার মধ্যে গাড়ি ভাঙচুর করতেছে। তো ভাঙচুর করতেছে, তো এর মধ্যে নেই মানে এই কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব, উনি আসছে, আইসা এই ফুলাহানটা থামাইছে। 5-10 মিনিট ভিতরে পুলিশ আসছে, আইসে এই রুট ক্লিয়ার করছে। আচ্ছা, ক্লিয়ার করার পরে মোটরসাইকেল ওলা তো মোটরসাইকেল নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ছেলেরে নিয়ে কেউ বলে ইয়েও আছে, দম আছে। তা আমি বলছি মানে মেডিকেলে নাও, আমি এইটুকুই বলছি, আমার কোনো জ্ঞান নাই। মেডিকেলে ইয়েতে আনছে, বুড়িগঙ্গা ব্রিজ আছে না, জি, এই ব্রিজের লগে একটা মেডিকেল আছে, মেডিকেলটার নামটা আমার মনে নাই। এই মেডিকেলে নিয়ে এসে, তো ওই মেডিকেলে আমরাও আসছি। হ্যাঁ, আমরা আসছি মানে সিএনজি দিয়ে মেডিকেলে নিয়ে ঢুকাইছে। আরেকটা লোকে নিয়ে ঢুকাইছে আমার বাচ্চাটারে, আরেকটা লোকে নিয়ে ঢুকাইছে। বাদে দিয়ে 5-10 মিনিট পরে আবার বাচ্চাটারে মানে কুলো করে নিয়ে যেতেছে। তখন আমি বললাম যে কি হইলো, ভর্তি করলো না কেন? তো কইতাছে না, এই মেডিকেলে তো ডাক্তার না গিয়ে অন্য মানে যার কুলে বাচ্চাটা, ও বলতেছে ওই মেডিকেলে ডাক্তার নাই, অন্য মেডিকেলে নিতে হইব। তো তোমরা এই গাড়ি দে যাও, আমি মেডিকেলে নিতে আসি। ওকে, তা আমি মানে মানি না। তা আমার গেছে লগের ডেরে মানে ইয়াও করে ওই সিএনজির মাঝে উঠাইয়া বাসায় নিয়ে গেছে। তা আমার বাচ্চারা নিচ্ছে অন্য একটা গাড়ি দে। তো নেওয়ার পরে তো আমার ছেলে নাই। আচ্ছা, দেশের বাড়ি গেলাম, যায়া মাটি টাটি দিলাম, দিয়ে আবার এখানে আসলাম। আসার পরে ওই মেয়েটা আমার বলতেছে যে এই গাড়িটা তোর বুকের উপরে যাইল না কেড়ে। কাকে বলছে? আমারে বলছে। আচ্ছা, ওই মেয়েটা তখনও আপনার সঙ্গে আছে? হ্যাঁ হ্যাঁ। ও, তে কইতাছে যে এই গাড়িটা তোর বুকের উপরে গেল না। মানে যে মেয়েটাকে আপনি সপ্তাহখানেক আগে রেপ করেছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে একটা বিষয় খুব জরুরি, প্রিয় শ্রোতা। দেখুন, ওনার জীবনের ইনসিডেন্টটাকে উনি মনে করছে যে ঘটনাটা ওনার ছেলের সঙ্গে ঘটতে যাচ্ছে। আপনারা এখনো জানেন না কি ঘটেছে, কজ আই নো দ্য স্টোরি। তো উনি ওনার জায়গা থেকে মনে করছেন এটা ওর পাপ কাজের শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। এটা ওনার ওপিনিয়ন, আমরা তুলে ধরছি জাস্ট। হ্যাঁ, বলেন। তারপরে আমি পরে শুনলাম ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আসছিল। আমার ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন মারা গেছে তখন অজ্ঞান হয়ে পড়ে আসছিল এই বাজারে, রোহিতপুরের বাজারে মেডিকেলে নিয়ে মানে ভর্তি করছে। ওই আমার ছেলের অ্যাক্সিডেন্টটা মানে দেখে। তা আমার ছেলের জন্য ও মানে স্টপ করছে, করার পরে যাই হোক মেডিকেল থেকে গেছে। যাওয়ার পরে আমি যাওয়ার পরে আমারে অনেক কিছু বলছে যে আমি তো বাবুর জন্য কিছু ইয়েও করি নাই, তোর বুকের উপরে দিত তুই শেষ হইতে। তো এটা কইয়া বাদে আমি আরেকবার কিছু নির্বিধি ভাবে সুযোগ পায়া আমি যাই তার হাতে পাওয়া দৌড়ি। তারপর? হ্যাঁ, কারণ যেহেতু আমার প্রথম সন্তান, তাই আমি হাতে পাওয়া দৌড়ছি। দৌড়ে আমি বুঝেছি যে তুমি যে শাস্তি দিবা
একটা হাতে আমি একটা মানে তার মানে ছুরি আপনি নিয়ে মনে করছেন যে ওর বদদোয়া লেগেছে, মেয়েটার হাতে পায়ে ধরেছেন আপনি? আমি একটা হাতে ছুরি নিয়ে গেছি, নিয়ে তার হাতে দিছি। আমি বুঝতেছি যে তুই ওইটার ব্যাপারে যদি কোনো তোর মনের মধ্যে কোনো কিছু রাখস এখন এই মুহূর্তে হ্যাঁ আমার গায়ে দিয়ে ফেলাই দে, আমি কোনো বাধা দেব না। বাধা কইছে ঠিক আছে যাও, তুমি আর ভেঙে পড়ো না, আমার মন থেকে আর কোনো কিছু নাই, মন থেকে সম্পূর্ণ আমি একবার বাদ দিয়ে দিছি, মাফ করে দিয়েছি। হ্যাঁ মাফ করে দিয়ে দিছি। তো তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো, এরকম সন্তান তোমার আবার আসবে। আমি যত জানি ধর্মীয়ভাবে বিষয়টা খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। একটা হচ্ছে যে এই জেনার সময়টা যেটা হচ্ছে জেনা বলা হয় আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবং এটি সময়ের সময় আত্মরক্ষার জন্যে মেয়েটা চাইলে আত্মরক্ষা করার জন্য যা ইচ্ছা করতে পারে। যা ইচ্ছা বলতে চাইলে যদি এমন হয় যে মেরে ফেলতে হবে, হ্যাঁ, আত্মরক্ষা করার জন্য, এটাও আমাদের ধর্মে সাপোর্ট করে। আমি যদি ভুল না বলে থাকি, আমি ধর্মীয় বেত্তা নই, আমার কোনো জিনিস ভুল হতে পারে, বাট আমার যতটুকু আমার নলেজে মনে আছে। এবং ওই সময়টাতে যদি সেভ করতে গিয়ে, নিজেকে সেভ করতে গিয়ে কেউ যদি মারাও যায়, তাহলে তার শহীদের দরজা, এটা বলা হয়ে থাকে। তো আমি জানি না মাফ করার কোনো বিধান আছে কি না। মাফ করা তো আল্লাহ তো বলেছে মানুষকে মাফ করে দেওয়ার জন্যে। তবে আপনি মাফ চেয়েছিলেন তার কাছে মূলত আপনার সন্তান 1 সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার কারণে। দেখুন, এই পুরো বিষয়গুলোই না আপেক্ষিক বিষয়। আমরা আমাদের রেডিও অনুষ্ঠানের জায়গাটা থেকে আমরা বলতে পারি না যে আপনি অপরাধ করেছেন সুতরাং আল্লাহ আপনাকে এই শাস্তি দিয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার ফিলিংসের জায়গাগুলো এরকম, সেই জায়গাটা থেকে আমরা বিষয়টাকে উপস্থাপন করছি। ওকে, বলেন তারপর। তারপরে না ও দেখছি এখন আমার সাথে কথা টথা বলে, বলা হলো আমার বাড়ি হলে কিন্তু এখনো পর্যন্ত জানে নেই, সে আর আমি জানি। এই আজকে প্রথম জানলো, আজকে এই যে এই মুহূর্তে বলতেছি। তা এই ঘটনা আমি এখনো কেউর কাছে বলি নাই। যাই হোক, আমরা কাজ কাম করতেছি, ওই মেয়েও দেখছি আমার রুমে থেকে তরি তরকারি নে আমার রুমে দেওয়া যায়। তো দিয়ে যাওয়ার পরে ওই যে বড় মেয়েটা আবার মানে গর্বে আসে। তো অর্থাৎ আমার ফ্যামিলি লোকের, আমার বোন সকলরা, বইনানরা, বোন জামাইরা, তে আমার ওয়াইফারে কিন্তু অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে গেলে এডি তুই রাগ কর, তোর কারণে আমার ভাই ফুট গেল, হ্যাঁ তুই যারা কস এডিও, হ্যাঁ এটা কিন্তু আমি জানতাছি যে ওর কারণে তো কোনো কিছু হয়েছে না, হয়েছে তো আমার কারণে। এরপরে আবার যখন হ্যাঁ সন্তান হবে, তখন আমার ফ্যামিলির সবাই, আমার মা, বোন সকল, বায়ন সবাই আবার খুশি। বাদে ওই আমার বড়টা মেয়ে হয়েছে, ওই মেয়েটা ওর পরে তখন আমার বোনে কইতাছে আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের ছেলেটা নিয়ে গেছিল গা, আর একটা ছেলে দিত, একটা ছেলে দিয়ে তারপরে একটা মেয়ে দিত। তা আমার ভাইয়ের মনটা তো মানে উঠবে না, আমার ভাইয়ের মনে এখনো কষ্ট আছে। তা আসলে কথা কি হেরা কিন্তু মনে ধারণা এরকম, আমার কিন্তু এরকম না, আমার কিন্তু মানে মেয়ে হয়েছে যে এতে আমি খুশি না। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্যে 200 টাকা, এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment.
Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। আমরা যেখানটায় ছিলাম, তারপর আমার কিন্তু একটা অভ্যাস 5-6 মাস না গেলে মানে আমার ফুলা হামনি ওরা মানে ভালো লাগে না। 5-6 মাস গেলে টিকটিকায় হাসে, কথা কো, এই মুহূর্তে কিন্তু আমার নিতে ভালো লাগে। তে 5-6 মাস গেছে গা, তখন আমার শাশুড়ি আমার বাড়িতে থাকে। থাকার পরে ও কিছুদিন চাকরি করে করবো না, বাড়ি যাইবো, নাইট করা ভালো লাগে না। তা আমি কইছি আচ্ছা ঠিক আছে, নাইট করা যদি ভালো না লাগে তা তুমি যাও গা, বাড়িতে যাও গা, আমি একা একা মানে মানে কাজ করতে তাই, সমস্যা কি? এরপরে তো তোমার আম্মা আছে, আমার আর সমস্যা কি? হ্যাঁ আচ্ছা যাও। তা আমার শাশুড়ি, আমার বাড়িতে আর একটা শাশি আছে, আমার মা, আমাদের গ্রামের মধ্যে 3টা মহিলা। এমনিদের লোকজনে বসলে কিন্তু বলে যে কোন কোন ব্যক্তিরে কেমন। তো এরা কিন্তু কিছু কিছু সমাজে আমাদের অনেক লোকজনে কিন্তু কথাটি বলে যে এই আমরা গ্রামের মাঝে মহিলাদের মাঝে ওই 3টা মহিলার মতন কোনো মহিলা নাই। আচ্ছা, হ্যাঁ, আমরা গ্রামে আমার এই সম্পর্কেও এই শাশিও, উনি এখনো বর্তমানে জীবিত আছে, আমার মাও আছে, আর আমার শাশুড়ি তো নাই। তারপরে এই এগোইছে এত একটা ভালো একটা ব্যক্তি, তো ভালো ব্যক্তি। তারপরে আমি আমার শাশুড়ির কাছে আমার ওই ফেরে রাখিয়ে আমি মানে চাকরি করি আবার কেরানীগঞ্জে থেকে চাকরি করে ভালো লাগে না, মানে পুষে না। এই টাকা দিয়ে মানে সংসার চলে না। 1-1.5 হাজার টাকা বেতন পাই, 1.5 হাজার টাকা পাই, 1400 টাকা পাই, 1000 টাকা জায়গা ম্যাচ খরচ আর পকেট খরচ নিয়ে মানে সপ্তাহে বীজ মানে যেটা বলে আছি জায়গা। তারপরে আমি কি করব, চাকরি ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিয়া তো একটা ওসি আসছিল, তো ওসিডে মারা গেছে। এই ওসিডে বর্তমানে তার জিঞ্জিরা বাসা আছে। ওনার চাকরিটা করছে, মূলত চাকরিটা করছে আমার মামা শ্বশুরের অবদান নিয়ে। মানে অর্থাৎ আমার মামা শ্বশুরের এই ঘরে থেকে লেখাপড়া করে তার টাকা পয়সা নিয়ে মানে মানে চাকরি রয়েছে। তো ওর পরে উনি কিন্তু আমারে 50,000 টাকা দিছিল। জানুল, তুই একটা কাজ কর, যে তোর মামারে তো আমি কিছু দিতে পারলাম না, তোর শাশুড়ির হাতে ভাত খায় আমি এতটুকু লেখাপড়া করে আজকে এই পর্যন্ত আমি আসছি। যে তোর মামারে আমি এখনো কিছু দিতে পারি না। আমি একটা শখ করে চাইছিলাম একটা মোবাইল, তোর মামা শ্বশুর এখন নিশ্চয়ই আছে গা, এখনো সে আমার কাছে কিছু চায় না। যদি আমার কাছে এখন বর্তমানে চাইতো, যা চাইতো আমি তাই দিতাম। যদি সে এখন বর্তমানে 50 লাখ চা, আমি তাকে দিতে পারতো। ওকে, এটা মানে আমার সাথে মানে বলতাছে। বাদে আমি বলতেছি শিক্ষিত মানুষ তো, যাকে সাহায্য করছে তার কাছ থেকে সে এখন দুর্বল হলেও মানে নিতে চায় না। বাদে আমার কইতাছে যে লাখি তো বাড়ি, মানে এমনভাবে কথা বলতেছে বুঝা, যেমন 5-6 মাস আগে তার সাথে মানে কথাবার্তা বলতেছি। তো ঠিক আছে, ও লাখি তো বাড়ি, তো উতুলাও তো বাড়ি, অর্থাৎ মানে আমার শাশুড়ি নাম উতুলা। তো উতুলাও তো বাড়ি, তে তোর মামারা কিছু কি দিছিলাম? হ্যাঁ, কিছুদিন আগে 50-60 হাজার টাকা দিছিল। ওই টাকাটা আমার শাশুড়ি হাতে আছে, জায়গা জমি ডাকছে। তো একটা কাজ কর, তুই তো ভালো এই লেখাপড়া না থাকলেও তোর ভালো একটা ইয়েও আছে, তো ধর এই 50,000 টাকা দিয়ে নিয়ে তুই ব্যবসা বাণিজ্য করে মানে চল। বাদ আমি কিন্তু এই টাকাটা নেই নাই। তখন কিন্তু মানে ফোনও ছিল না, আমার হাতে ছিল না। তখন আমার বাচ্চা আমার লগে আমি কথাবার্তা যখন আমি বলার পরে তো সে বলতেছে যে না না, এই কাজটা কোন মানে জীবনেও করো না, কারণ আমার মামা কিন্তু নিশ্চয়ই আছে গা। এরপরে তার কাছ থেকে 1 টাকাও মানে সাহায্য চায় না। তুমি যদি এটা করো, বলবো কি তার বাইক নিয়ে জামাই। তো
তুমি এটা করিও না। তো হঠাৎ করে কি হচ্ছে, একদিন কি হচ্ছে, আমার বাড়িতে গেছে, এই লাকির কোন জায়গায় বিয়ে দিছে, কোন গ্রামে, অমুক গ্রামে, এই গ্রামে বিয়ে দিছে, কার গোষ্ঠী, অমুক গোষ্ঠী, এবার নাম কইতে কইতে একবার আমার বাড়িতে গেছে গা। তোর মামি সঙ্গে চাকরি হতো, বাড়িতে গেছে গেলে গা। তো সেইভাবে মনে করেন এই মুহূর্তে হের কাছে 50,000 টাকা দিয়ে আইছি, দিয়ে এলে ওই 50,000 টাকা আমি রাখছি। তো রাখার পরে আমি এটা দিয়ে আমার শাশুড়ির টাকাটা দিয়ে প্রায় 1-1.5 লক্ষ টাকা দিয়ে আমি মোটামুটি কিভাবে একটা ব্যবসা শুরু করছি। মনে করেন আপনি দোকানে মাল আনতে গেছেন, আপনার 20,000 টাকার দরকার, তখন আমি মনে করেন যে 20,000 টাকা দিছি, যে আমার কবে দিবে, তোর 1 সপ্তাহ পরে দেন, হ্যাঁ তোর 1,000 টাকা দিব। আমি বুঝাচ্ছি ঠিক আছে। তো এইভাবে মনে করেন আদান প্রদান করতে 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 মোটামুটি ভালো একটা আমার ক্যাশ হয়েছে, 4-5 লক্ষ টাকা, মানে 4-5 লক্ষ টাকা একটা ক্যাশ হয়েছে। 4-5 লক্ষ? হ্যাঁ। মাই গুডনেস। ওকে, তারপর? তারপরে আমার শ্বশুরে বাড়ির লোকে একটা জমিন ছিল, এটা সে মানে 1 কাঠা, মানে আমরা কিন্তু 10 ডিসিমে কাঠা বলি, 10 শতাংশ কিন্তু কাঠা বলি। তে ওই 1 কাঠা জায়গা আমার শ্বশুরে বিক্রি করে থয়ে গেছিল। তো বিক্রি করে থয়ে যাওয়ার পরে তো ওইটা কি হচ্ছে, মানে আবার যে লোকে কিনছে ওই লোকে বিক্রি করে দিবে। তো ওই জায়গা থেকে আমার বাড়িগুলি বলতেছে যে কাকা আমরা তো বেচ চালাইবেন, তো যেহেতু দলিল করে দিল, তো এখন আমার দলিল করে দিতে হইব। জি হ্যাঁ, আমার যেহেতু ভাই বোন কেউই নাই, আমার দলিল করে দিতে হইব। তো দলিল করে যেহেতু দিতে হইব, তাহলে তুমি একটা কাজ করো, তাহলে যদি রাখতে পারো তুমি রেখে দাও। বাদে কোথায় ঠিক আছে কাকা, আমার বাবা তো 14,000 না কত হাজার টাকা দেবে ছিল, তো এখন তার সেই গানটা গাইলে তো চলবে না। হ্যাঁ, তো এখন আপনি কয় টাকা দিবেন? তখন কইতেছে তোর কাছে আমি কিছু বলবো না, আমি যদি তোর কাছ থেকে দলিল করে আরেকজনকে দিই তাও 20,000 টাকা লাগবো, আর তুইও যদি আর কেন কিনো 20,000 টাকা লাগবো দলিলে, তো এটা ম্যানেজ করে তুই মানে নিয়ে জায়গা বাদে এরকম করতে হতে 1.5 লক্ষ টাকা দিয়ে দিস। তো বাদে কইছে 1.5 লক্ষ টাকা তুমি তো এই কাটায় বেচছো, এই কাটা যদি বেচো তাহলে আমি 1 লক্ষ টাকা দিব। ও স্যার আর বেচতেও পারবে না, যেহেতু হ্যাঁ দলিল করে যদি না দেয় তাহলে আর কেউ কিনবেও না। বাদে এই কথা যাচ্ছে, বাদে ওর মধ্যে নেই ওনা বলছে যে ঠিক আছে যা, আমার এত এত সম্পদ, হ্যাঁ আর তুই এটা চাইছো, যা নিয়ে যা। তো আমি তার টাকাটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই খেতা আমার হয়ে গেল। আচ্ছা, তখন ওর চাচাতো ভাই এটা নিয়ে গ্যাদারিং করতো। গ্যাদারিং করলো তো আমার সাথে পারছে না, আমি তো চৌধুরী বংশের ছেলে, আমার লোক যেহেতু পারছে না, আমি এগোর সামনে গেল আমার গায়ে কেউ হাত দিতেছে না। হাত দিলে কারণ মানে আমারে হাত দিব, আমার আরো 10টা লোক বাঘের মতো আসবে। ওকে। তো এরকমের মাধ্যমে কি হচ্ছে, আমার হয়তো অন্য গোষ্ঠীর লোকেরা মানে আমার গোষ্ঠী কোনো ছেলেপেলারা মানে কোনো কিছু করে না। তো এইভাবে চলতেছে, আমিও এইভাবে ব্যবসা করতেছি। তখন পর আরেকটা মেয়ে হয়েছে আমার। কয় মেয়ে হলো? 2 মেয়ে। তো 2টা মেয়ে হইলে ভাইয়া কইলে ব্যবসা করবেন না, তখন মানে আমার 2টা মেয়ে হচ্ছে যে আমার খারাপ লাগতেছে না, আমার ভালোই। কারণ দেন যে জায়গার মধ্যে মনে করেন আমি 1/2 কেজি তেল আনতে পারি নাই, সেই জায়গার মধ্যে 5 কেজি তেল আনি, 5 কেজি মানে আঙ্গুর ফল আনি, আপেল আনি। হ্যাঁ, এইভাবে হাট বাজারে মানে আমার ইনকাম হইতেছে ভালো, প্রায় প্রতি মাসে 20-30 হাজার টাকা ইনকাম। যে ইনকামটা কিভাবে হইতেছে এর সামনে আসতেছে। জি। মেয়েটা হইলে এই তখন আমার বোন সকলে আবার আমার মা যে আমার ছেলে তো আর শক্তি পাবে না। হ্যাঁ, 2টা মেয়ে হয়েছে গা। আচ্ছা, একটা মেয়ে দিছিল, অনেকটা ছেড়ে দিত। তখন এইটা শুনলে তখন দিই না আমার বাড়ির লোক একটু মনটা একটু দুর্বল। বা আর আমি বলতাম যে দেখ যে কোন জায়গার মধ্যে মনটা আমার দুর্বল করা উচিত, আর এই জায়গার মধ্যে তুমি দুর্বল করে এলাম, এটা তো মানে আমি চাই না। ঠিক আছে, এটা কি তুমি বানাইছো না আমি বানাইছি? আল্লাহ বানাইছি। তো একটা কথা কি জানো, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হইলো যে মানুষের মতো মানুষ করা যায়, মেয়ে হইলো খারাপ না। তো এই কথাটা শুনলে তারও একটু মনটা উঠছে। আর আমার বোন সকলটা আমি কইতাম দূর, তোমরা এই ব্যাপারে কিছু কই না, আমার মন খারাপ হয় না তো তোমরা মন খারাপ হয়। আরে আমার বড় বোনের আমি এটা কইতাম, হ্যাঁ গো কথা, হ্যাঁ গো কয়, আমি হ্যাঁ কইতাম যে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না।
কেউ কিছু কইতে দেয়, আমি যদি তোমার কিছু না কই তাহলে সেটা একটা কথা। তখন আমার ঘরে ফ্রিজ ডিস মানে সব কিছু মানে উড়াইছি কিভাবে, আমার গ্রামের থেকে এই শহরে যেতে 20 টাকা ভাড়া, রিক্সা ভাড়া মানে দুইজন গেলে মানে 20 টাকা লাগে। ওই 20 টাকা দিয়ে যায় মানে পুরসভার ভিতরে। তখন আমি এই জায়গায় বাসায় নিয়েছি, গ্রাম থেকে বাইরে এসেছি। হ্যাঁ, বাড়ি করতে আসি আমি মুজে একদিন না দিন যাই, কারণ ফুলা হান্ডে মানুষ করলে ওই জায়গা থাকতে হবে, এরকম ধরনের মানে দুজনের একটা ধারণা নিছি নিয়ে ওই জায়গায় থেকে। তাছাড়া আমি যেহেতু মানে ব্যবসাও করি, তা আমার ওই জায়গা থাকতে হবে। আমার ওয়াইফের নামে একটু দুর্নীতি রেকর্ড হইতেছে। কিরকম দুর্নীতি রেকর্ড বলতে গেলে এটি, ও কিন্তু এরকম মানে যে আপনি কে কোন জায়গার, মানে একদিন যদি কথা বলে মানে হাসছে মানে রাখে না, ঠিক আছে? তো এইভাবে হ্যাঁ কথাবার্তা বললে তখন আমার বাড়ির লোকেরা, অন্য লোকেরা তো আপনার সামনে ওরে কিছু করতে পারে নাই, বলতেও পারে নাই। আমার গোষ্ঠীর ভিতরে বাড়ির লোকেরা এরা বলছে যে তোর বউ খারাপ হেন তেন। হ্যাঁ, আপনি কোনো প্রমাণ পাননি? না না না, আমি কোনো প্রমাণই পাই না। দেখার লগে মুখের লগে আমার চাচাতো ভাই একটা, আপন চাচাতো ভাই না, আমার বাড়িরই, ওর লগে। তো হ্যাঁ, আমার খালি হাতে পাও ধরে তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না, তোমার সন্তান আছে, আমি তোমার এটা কিরাঘাটে কই। হ্যাঁ, তো আমি হারে কইতাম যে তুমি যেভাবে হাসো, এই হাসি জিনিসটা তো আমার বাড়িতে চলবে না, এটা গ্রাম। হ্যাঁ, তাছাড়া তুমি শহরে সে নইছো না, হ্যাঁ এই জায়গায় সে নইছো, তাহলে তুমি এটা এই একটু গলাটা ছোট করে কথা বলছো, কারণ এইভাবে তো আমার বাড়ি ঘররা পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, তো তাহলে তুমি এই কথাটি কেন বলবা? আর মহিলারা গলাটা ছোট থাকলে সবচেয়ে ভালো। এরপরে তো না হ্যাঁ হাসার মতো হ্যাঁ হাসি। তা আরেকদিন হঠাৎ করে কইতাছে যে অমুকের লগে ওর বউ ধরা গাইছে। ধরা খাইলে তো আমি দেখছি আমার পৃথিবীতে মানে ঘুরে মাথায় পড়ে আছে। তা আমি কারোর কাছে জিগাই না, ডাইরেক্ট সরাসরি আমি মানে ঘরে ঢুকছি। ও কি হচ্ছে, আমার পরিস্থিতি দেখে আমার শাশুড়ি কি করছে, এই ওর সাতাত্তর বোন জামাইরা বাড়িত মানে পাঠায় দিছে। ওকে, মানে অর্থাৎ আমার শাশুড়ি তার মেয়েরে পাঠায় দিছে। যখন পাঠায় দিছে তখন আমি পাই নাই। আমি ঘর থেকে একটা ছুরি নিছি, গরু জবাই করা একটা মানে ছুরি নিছি। ছুরি নিয়ে আমি কইছি যে ওটা জব করে ফেলাই দিব। পরের দিন দেখি ওর দোলাভাই দেখছি মানে নিয়ে আইতাছে। তে আমি আমার ফুসকুনি ফারে আমি যখন দাঁড়ায় রয়েছি তখন তারা দেখে আমি আবার আমার ঘরে গেছি গে। যেহেতু তার দুলাবাড়ি নিয়ে যেতেছে, আমি আমার ঘরে গেছি, গেলে আমি কিছু কই নাই। না কইলে তা আমি বলতেছি যে আমি কিন্তু ওরে জব করে ফেলাই দিব। ওকে, তে মানে শাশুড়িকে বলছেন? হ্যাঁ, শাশুড়ি রেখে আমি মানে আমার ঘর থেকে বাইরে আমি চিৎকার ফাইরে কইতাছি। ধরা খাইছে বলতে কিসে ধরা খেয়েছেন? ধরা খাইছে বলতে গেলে এই আমার চাচাতো ভাইয়ের লগে, অর্থাৎ কিন্তু না কিসে, সেটা কি কাজটা কি ছিল? কাজটা মানে অবৈধ কাজ আছে, অবৈধ কাজ তাহলে কিন্তু অবৈধ কাজ মানে অবৈধ কাজ বলতে তারা যে একটা সম্পর্ক, আচ্ছা, হ্যাঁ খারাপ যে একটা সম্পর্ক, ওকে, নারী ঘটিত বিষয়। যাই হোক, তারপর তে এই সম্পর্কটা কিন্তু হয় নাই। বাদে পরে যে জিনিসটা আমি বুঝলাম, ওরা দাঁড়ায় কিন্তু গল্প করছিল। তো কথা বলার পরে বাদে যে লোকটা দেখছে সেই লোকটাই এইভাবে কিন্তু মানে পরবর্তী বলে যে সময় আমি ঘটনাটা ঘটাই এরপরে আমার কাছে বলে, ওকে, আমার শাশুড়ি আমি মারলাম, আমার কাছে কিছু বলে নাই। তখন আমার মাথার ভিতরে এরকম একটা মানে লোকজনে এটা বলে জেদ চেপে গেছে। হ্যাঁ, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies.
Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my Stage of Reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। এটি হচ্ছে আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারেও। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, যেখানটায় আমরা ছিলাম। তখন আমি রাত্রেবেলা আমাদের গ্রামে একটা বাজার আছে, ওই বাজারে যাইতাম, চা খাইতাম শুধু একা একা। লোকজন আছে মানে দোকানে চা খাইতাম, দোকানে বসে থাকতাম। বসে থাকার পরে আবার ছুরি আমার হাতে 500 টাকা দিয়ে আমি একটা ছুরি বানাইছি একবারে নিউ নতুন করে রড দিয়ে 500 টাকা দিয়ে একটা ছুরি বানাইছি। ওটাই আমি মারিলাম আমার শাশুড়িকে। এবার শাশুড়িকে মারার জন্য ছুরিটা বানিয়েছেন আপনি? হ্যাঁ, আমার শাশুড়ি মারার জন্য আমি বানাইছি। হ্যাঁ, কারণ এই মুহূর্তে তো আমার ওয়াইফ নাই, ঠিক আছে? আপনার ওয়াইফ না থাকার পেছনেই আপনার শাশুড়ির ভূমিকা, আপনি এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ। ওকে। তখন একবারও মানে ইয়াও আসে না। তখন আমি একটা মাস মানে চিন্তা করি আর সিগারেট টানি, চিন্তা করি আর সিগারেট টানি। চা খাই রাইতে 2-3টা বাজে, বাড়ির সামনে আইসা বসি, সিগারেট টানি। আর বাচ্চা আছে তো বাচ্চা তার নানির কাছে আছে, তার নানি নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, তখন আমি মানে অনেকটা ইয়ে হয়ে যাই প্রতিদিন, মানে কোনো কাজ। তখন আমার ঘোষণা একটাই যে আমি মাইরা লাভ। চুরিটা আমি নিয়ে সন্ধ্যার সময় বাইরে, কেউ দেখে না। আবার বাজার থেকে বাইরে যে একটা গাছের গোড়া মাথায় রাখে দিতাম, কারণ বাজারের ভিতরে দাঁড়িয়ে তো একজন বন্ধু বান্ধব মানে সাবদে ধরে এলো তখন টার ফায়া লাগব। একটা গাছের গোড়া মাথায় রেখে দিতাম। আবার বাজার থেকে আসার পথে দেখতাম যদি লোকজন থাকতো তাহলে হেরা বিদায় করে দিয়ে আমি একা আসতাম। তখন এই ছুরিটা আমি নিয়ে আসতাম, বাড়ির সামনে দিয়ে বসা সিগারেট বিড়ি খাইতাম আর চিন্তা করতাম আমি না মারিয়ে ফেলবো, যা কপালে যায় আছে, মারবো তো ঠিকই, আমি নিজেও মরবো, এরকম আমার একটা প্ল্যান। আমার সঙ্গে আরেকটারে নিচ্ছি, নিলে আমি বলছি যে শুনলি এরকম বিষয় একটা কাজ করে দিবে, যে দিব। সেও রাজি হয়েছে। তো রাজি হইলে সে কোনো টাকার বিনিময়ে বলতে কাকে রাজি করিয়েছেন আপনি? আমাদের গ্রামেরই। হ্যাঁ, ওকে বলেছেন আপনি যে আপনি কাজটা করবেন? হ্যাঁ। এবং সে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। আমি বলছি ওইটাই ধর আমি মানে 50,000 টাকা দেব। তো বলছে ঠিক আছে, কেসটা আমি বুঝবো, ঠিক আছে। আর এই গ্রামের ব্যাপারে তো তুই জানোস। হ্যাঁ, আমার গোষ্ঠীর মাঝে মনে করো এই হুমায়ুন চৌধুরী সারা তার কেসটা হইব না। হ্যাঁ, তো এই বেড়া তো যেহেতু আমার গোষ্ঠী, আমার এই ব্যবসা আছে, তাহলে তোরে কি মারে একটা কিছু করবো? আচ্ছা, যাই হোক, তুই এটাই বিষয়, কেসটার ব্যাপার আমি দেখবো। কেস যদি হয় তো এটা আমি দেখবো, আমি হ্যাঁ এটা বলছি, কেসটা আমি দেখবো, তুই করতে পারবি নাকি দেখ। আর যদি না পারস তাহলে কিন্তু আমি তোরে মারি এলাম। ওটা আমি ওরে বলি বাদে না, ওরে নিয়ে 3 দিন ঘুরান দিছি, সাহসই পায় না। তা সাহস না পাইলে তাই মানে ওরে দিয়ে করানোর চিন্তা ভাবনা করতেছিলেন, কিন্তু ও সাহস পায় না। হ্যাঁ, তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তোর সাহসটা তো দেখলামই, তা আমার জীবনে আমি কোনো কাজ করি নাই, তে দেখ। হ্যাঁ, তুই দেখ আমি কিভাবে করি দরজাটা, কারণ আমার ঘরের দরজা আমি খুললে তো মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটা দিকে আমি দরজাটা 12:30 দিকে, গ্রামের বাড়ি তো 12:30 দিকে আমি দরজাটা খুললে আমি গিয়ে ঘরে ঢুকি, আমার শাশুড়ি ঘুমায় রয়েছে একাই। থাকলে আমি মোবাইলে লাইটটা দে, এইভাবে আমি দেখে
তখন মানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট অনেক দৃশ্য আমি খালি মানে আমার চোখে মানে এই মুহূর্তে বাঁচতেছে। কি দৃশ্য? দৃশ্য বলতে গেলে এই যে অভিমান, যে বলে ওর বউ খারাপ, বলে হের বউ খারাপ, বলে মানে মানে সবাই মন্দ বলে বাদে এই দৃশ্যটি মানে আমার চোখে বাঁচতেছে। আর অস্তে অস্তে দিয়ে আমার মাথা মানে একেবারে পুরা গরম হয়ে গেছে। তেলমেলে যেটাকে আমি করতেছি, তো ওটার বলছি আবার আমি ঘর থেকে বাড়িয়েছি, বাইরে আমি বলছি তুই তো টিসিতে না, তুই বাহিরে দাঁড়া, ঠিক আছে? আমি একবারে মাইলে ভালো করে একবারে শুয়ায়া দমটা দিলে ভালোভাবে শুয়া তারপরে আমি আসবো। ও কি হচ্ছে বাইরে গাড়ি রয়েছে, তখন আমি একটা সিস্টেম বুঝি, কারণ আমি জানছি যে আমি একবার পৃথিবী থেকে বিদায় করে দেব। তো এইরকম সিস্টেমে মানে আমি একটা গায়ে দিছি, দেওয়ার পরে আমার শাশুড়ি মানে তার শেষ নিঃশ্বাস মানে শেষ একটা চিৎকারে দিছি, দেওয়ার পরে আমার বাড়িতে কেউ, বাসায় কেউ ছিল না ওই সময়? রুমে কেউ ছিল না এই মুহূর্তে? আমার শাশুড়ির রুমে কেউ ছিল না, এবং প্রত্যেক ঘরে লোক আছে, আমার শাশুড়ির ঘরে কেউ ছিল না, আমার শাশুড়ি একাই ছিল। তে আমি কি হচ্ছে আবার শরীরে টাইম দিয়ে বাইর করে আবার মানে লাইটটা ধরছি, লাইটটা ধরে দিয়ে আমার শাশুড়ি এই মানে ঘরের ভিতরে একটা মশারি আছিল উপরে, এই মশারি টান দিয়ে মুখ দেনে পড়তাছে এইভাবে। তো বলার পরে মানে ঘুমের মধ্যে আপনি কাজটা করেছেন? হ্যাঁ, ঘুমের মধ্যে পড়তাছে বা দাঁড়ে বল দিই আটটিবা মানে পড়ে আছে। আবার আমি মাথা লাগাই। আপনি কয়টা আঘাত করেছেন তাকে? হ্যাঁ, আঘাত কয়টা? আঘাত একটাই দিছি, আঘাত একটাই দিছি। তবে পরে সকালবেলা যারা দেখছে তারা কিন্তু জিনিসটা দেখে মানে বলছে যে অনেক আঘাত করছে, অনেক ফার্সি করছে, যে ফার্সা আমি কিন্তু গায়েও হাত দিইনি। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্যে 200 টাকা, এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে, যদি নেব, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। এটি হচ্ছে আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরেও। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, যেখানটায় আমরা ছিলাম। এলাকার লোকজন আইসা মানে ফুল বাতি বাড়ি মানে ব্লক হয়েছে,
পুলিশ টুলিশ আসছে, মানে পুরা বাড়ি ফিল আপ। ওর মাধ্যমে আমার বাড়ির লোকজন সবাই আউট হয়ে গেছে। মানে পালাইছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ওয়াইফ তখন কোথায় ছিল? তখন মানে ঢাকা ছিল, তার খালাতো ভাইয়ের কাছে। আচ্ছা, তখন সে তো আবার সঙ্গে সঙ্গে শূন্য রাত্রি তখন এই মানে মানে বাড়িতে গেছে। মানে আপনি আজকে যে ঘটনাটা এখানে বললেন এটা আপনার ওয়াইফ আজ পর্যন্ত জানে না? মুখে বলেন, মাথা নাড়ালে বুঝতে পারবে না। জানে না, জানে না? না না, বলে নাই। আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি আজকে তাকে এই জিনিসটা বলতে আমি তাকে না করেছি, এবং আমি স্টুডিও থেকে বেশ কয়েকবার আমি তাকে ফিরিয়ে দিয়েছি। তারপরেও সে এসে বলতে চেয়েছে তার বিবেকে তাড়নাবোধ থেকে, সেই জায়গাটা থেকে আপনাদের সামনে এই বিষয়টাকে উপস্থাপন করা। এবং আজকের পরে বিষয়টা তার ব্যক্তি জীবনে কী হবে আমরা জানি না, কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরুতে সবসময় আমরা যে কথাটা বলি যে আপনার ব্যক্তি জীবনে কী প্রভাব পড়লো সেটার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী নই, কিন্তু মানবিক সত্তার জায়গা থেকে আমার কিছু কথা বলার আছে, সেটা আমি শেষে বলবো। জি বলেন। তারপরে মনে করেন যে অনেকজনে মানে আমার বাড়ির লোক যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে যায় দেয় আমার বাড়ি কেউই নেই গিয়ে, তখন ও ভাবছে যে আমার বাড়ির লোকজনই মানে মারছে। ঠিক আছে, যে ওরা মিললে সবাই মিললে মারছে, ওর সাথে দ্বন্দ্ব আছে তার। মানে পুলিশের কাছে বলছে, মানে সবার কাছে বলছে, থানার যাও এ কথাই বলে। বলার পরে ওই যে আমি একটু আগে বলছিলাম না যে হুমায়ুন কবির চৌধুরী, জি, উনি কিন্তু আমরা গ্রামের একজন মানে ভালো সম্মানী ব্যক্তি এবং থানারও সম্মানী ব্যক্তি একটু। তো উনি থানায় গেছে, হ্যাঁ, আমার গোষ্ঠীতে আমার বাপ চাচা। তো থানা যাওয়ার পরে মানে আমার ওয়াইফে আমার কাকার কিছু বলে নাই। তো এইবার আবার কিছু যেহেতু বলছে না, এবার আবার কিছু ইয়েও করে নাই। তো একটুখান দাঁড়ায় থেকে মানে আমগোর দিকে ছায়া আবার থানা থেকে বাইরে গেছে গা। হ্যাঁ, তো ওমান কাকে কিন্তু থানা আমাদের বেশি কিন্তু যায় না। আমি ইন ডিটেল স্টোরিতে আর নাহি বাই গেলাম, যে ঘটনা ঘটেছে এরপর আসলে আর শুনতে ইচ্ছা করছে না। কিন্তু একটা কথা বলেন আমাকে, মামলা যে হয়েছে, মামলা তো হয়েছে এই ঘটনার কেন্দ্র করে, মামলাকে আসামি করাচ্ছে কাকে কাকে? আমার এই সাহায্য বাইন্ডে এবং কি আমার বাপসা চারারে চাচারারে, আমার গোষ্ঠীর ভিতর। মামলা এখনো চলছে? না না, মামলা শেষ। মামলা ডিসমিস হয়ে গেছে? হ্যাঁ, একবার ডিসমিস হয়েছে। মামলা কেন ডিসমিস হয়েছে? হ্যাঁ, মামলা কেন ডিসমিস হয়েছে? ওনারা জেল খাটেনি? জেল খাটছে? জেল খাটছে বলতে মামলার বাদী কে ছিল? বাদে আমার মানে স্ত্রী ছিল। হ্যাঁ, যাই হোক, তাকে জোর জবরদস্তি করেননি আপনারা? না না, পুলিশ ধরেছিল যাদের নামে মামলা হয়েছিল, ওদেরকে ধরেছিল? না না, ধরতে পারে না। ঘটনা হচ্ছে গোষ্ঠীর ভিতরে, আমার কথাটা বুঝলেন? কেমন একটা আমার ওয়াইফে তার মামারা নিয়ে কেসটা করছে। তার মামারা জিগাইছে যে তোর সাথে ঝগড়া কেডা কেডা করতো, যে আমার বাড়ি আরে করতো। তো তোর স্বামীর নামও শুনলাম, ঠিক আছে, তোর স্বামীর নাম। ঠিক আছে মামা, ওর নামটা আমি পরে দেব, ওর সাজা ওর যদি একটা কিছু করতো আমি করব, ঠিক আছে, তবে আমি এর ব্যবসা ছাড়া আমি একটারও ছাড়ছি না। তে 7 জনের নামে আসামি করছে। 7 জনের নামে যেহেতু আসামি করছে, তা আমি তো চৌধুরী সাহেবের কাছে গেছি না। ঠিক আছে, আমি স্টোরিতেও নাই বা গেলাম। আমি শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আজকে আপনি কেন এই লাখ লাখ মানুষের সামনে এই সত্যটা বলতে গেলেন? আপনার ওয়াইফও তো শুনতে পারে এই গল্পটা, আপনার 2টো মেয়ে আছে আপনি যেটা বলছিলেন, আমি জানি তারাও একসময় বড় হবে, তাদের পরিচয়েও এই জিনিসটার সমস্যা হতে পারে যে আপনার বাবা স্বীকার করেছে সে একজন খুনি। যত অপরাধী থাকুক আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার শাশুড়ির ক্ষেত্রে আপনি ঠান্ডা মাথায় জিনিসটা করেছেন, যেহেতু আপনি হুটহাট রাগ করে করেননি, আপনার স্বীকারোক্তি অনুযায়ী সেটাই বোঝা যায়। কেন করলেন? আর আপনার শাশুড়ির মৃত্যুর এতদিন পরে আপনি আজকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এসে আপনি এই জিনিসটা স্বীকার করছেন? 6 বছর পরে। 6 বছর পরে কেন আসলেন? 6 কিংবা বেশি, প্রায় 8 বছর পরে কেন আসলেন? কেন স্বীকার করলেন বিষয়? আসলাম, মানুষে অনেকেই মৃত্যুর আগে অনেক কিছু মানে বলে। আমিও কিন্তু এখন আপনাদের এই অনুষ্ঠান, আমি কিন্তু অনেকে এই অনুষ্ঠানটা শুনে কিন্তু আমি মোটামুটি ভালোই আছি, আমরা কিন্তু আমি আরো অনেক আগে খারাপ হয়ে যেতাম। সত্য কথা দাদা, আমি যখন অনুষ্ঠানটা শুনে মধ্যে মধ্যে কিন্তু আমার চোখের পানি অনেক আসে।
তখন আমি মানে একটা জিনিস চিন্তা করি যে ভালো পথে, কারণ আমি নিজেও চললে আমি এই রাস্তাটি পাইছি যে ভালো পথে চলতে যায় কিন্তু আসলে সুখ হয়, খারাপ পথে চলতে যায় মানে সুখ হয় না। তো আপনি যে কাজটা করছেন এটা আপনাকে কষ্ট দেয় না? হ্যাঁ, তো অবশ্যই কষ্ট দিতেছে। কষ্ট না করলে আজকে আমি রাস্তায় কেন, রাস্তায় রাস্তায় আমি থাকি। আজকে আমি আমার সন্তানের মানে একটা খাতা কিনে দিতে পারি না প্রকৃত, মানে এখন আমি যেরকম একটা ব্রিজের মধ্যে পড়ছি, হ্যাঁ, এখন মন চায় যে আমি পৃথিবীটা একবার ধ্বংস করে লাই, আমি তো থাকবই না, হ্যাঁ, একবার ধ্বংস করে দিই, এরকম একটা মাধ্যমে আমি মনে পড়ছি। সেটা কি? সেটা হচ্ছে মনে করেন যে আমার শ্বশুর কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, আগে যে কমান্ডার ছিল, আগে না অনেকদিন আগে থেকে। বিস্তারিত স্টোরিতে আমি যাচ্ছি না, আপনি বলছেন যে আপনার এখন বর্তমান অবস্থা যেটা যেরকম সেটা আপনাকে অনেক বেশি খেপিয়ে তুলছে, সেই অবস্থাটা কি? আপনি দরিদ্র এটা বোঝাচ্ছেন? হ্যাঁ, দলিত বলতে গেলে এটাই যে আমি 1 বছর ধরে, 1 বছর, হ্যাঁ 1 বছর ধরে কিন্তু আজকে আমি বাড়ি ছাড়া। বাড়ি ছাড়া বলতে বাড়ি যেতে পারেন না? বাড়ি যাইতে পারি কেন? না, যাইলেও হঠাৎ যাই, চুপচাপ যাই, যাই আবার চোরের মতো পালিয়ে আসি। কেন, মানে ওখানেও কোনো অপরাধ করেছেন? না না, তাহলে এমনি তো কোনো অপরাধ আমার ধার সামনে দেনা আছে আপনার? হ্যাঁ ধার দেনা আছে? হ্যাঁ, দাঁড় দেনা কেমন দাঁড় দেনা, আমার ডিশের একটা ব্যবসা দিছি। ডিশের ব্যবসা? ডিশের ব্যবসা, ডিশ লাইন, এই যে যারা আপনারা বাসায় বইয়ে টিভি দেখেন, ওই ব্যবসা। ওই ব্যবসাটা কিন্তু আমি নিজে দিয়েছি প্রায় 8 লাখ টাকা খরচ করি, ওটা আমার টাকা। হুম, কোনো চুরি ডাকাতে কোনো দাম কিন্তু আপনার দাঁড়ি- এই টাকাতে কোনো লাভ হয়নি, ধরা খাইছেন? হ্যাঁ, ধরা খাইছে বলতে গেলে এই ব্যবসাটা দিচ্ছি আমি একা। শোনেন আইনুল ভাই, আপনি তো আইনুল। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার সমস্ত খারাপ অবস্থার জন্য, সমস্ত ফল্টের জন্য, সমস্ত বর্তমানে যত প্রতিকূল অবস্থা আছে সেটার জন্য যদি আপনি মনে করেন আপনার এই পাপ কর্ম দায়ী, সেটা আপনি মনে করতেই পারেন, কারণ ধর্মীয়ভাবে তো বিষয়টা আসলে এরকমই। কিন্তু আমাদের জায়গাটা থেকে আমরা বরং এই জিনিসটাকে এইভাবে শুধু না দেখে বরং অন্যভাবেও নিয়ে আসতে চাই, বিবেকবোধের জায়গা, যে একজন মানুষ ধর্মের বাইরে গিয়েও একজন মানুষ, হ্যাঁ, কিংবা ধর্ম পালন করেও একজন মানুষ। তো মানুষ মানেই হচ্ছে একটা ধরে নেওয়া হয় যে বিবেক সম্পন্ন একটা প্রাণী। অন্য প্রাণীদের বিবেক নেই, কিন্তু মানুষের বিবেক আছে। তো সেই বিবেকের জায়গাটা থেকে আপনি খুব ভয়ঙ্কর রকমের অপরাধ করেছেন, এটা যদি আপনি নিজে থেকে উপলব্ধি করেন তাহলেই আমি মনে করি যে আজকের অনুষ্ঠানে আসাটা যুক্তিযুক্ত হয়েছে। আর ক্ষমার তো একজনই করতে পারেন, তিনি সৃষ্টিকর্তা, আমরা কেউই ক্ষমা করতে পারি না। আর আপনি কার কাছ থেকে ক্ষমা চাবেন বলেন? কারণ যাকে আপনি খুন করেছেন তার কাছ থেকে তো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই, এবং সে আপনাকে ক্ষমা করবে কি করবে না সেটাও তো আমরা জানি না। কিন্তু তার যে ওয়ারিশ, আপনার সে স্ত্রী, তার কন্যা, সে হলো আপনার সহধর্মিণী বা আপনার স্ত্রী, যাই বলি না কেন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমি জানি না তাকে তার কাছে স্বীকার করে মাফ চাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আপনি বরং যদি ধর্মীয়ভাবেই বিষয়টা যান, আপনি বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি বিষয়টা কি হতে পারে আপনি জেনে নিন। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই স্বীকারোক্তি, এটাতে আসলে এটা এক ধরনের স্বীকারোক্তি, এবং এই স্বীকারোক্তি অনুযায়ী যদি আপনার এগেনস্টে কোনো কেস কাছারি হয়, কোনো মামলা হয়, এবং কেউ যদি কোনো স্টেপ নেয়, সেটার দায় কিন্তু আপনার। জি, এবং সেটা জেনে শুনে আপনি এখানে, আপনাকে একবার আমি না করেছিলাম যে না, আপনার পরিবার বা আপনার স্ত্রী ঘর সংসারের কথা চিন্তা করে এই ধরনের স্টেটমেন্ট দেয়া এটা উচিত হবে না। কিন্তু তারপরেও আপনি রাজি হয়ে আজকে আপনি এটা বলেছেন শুধু মানুষকে সচেতন করার জন্য, কারণ আপনি ভালো নেই ব্যক্তিগত জায়গাতে। ঠিক আছে আইনুল ভাই, আপনাকে কিছু বলার নেই, শুধু এতটুকুই বলতে চাই শেষ বেলায় এসে যে সিক্রেটসে যারা আসেন তাদেরকে সবসময় যে কথাটা আমরা বলি যে তাদের দিকে আঙ্গুল তোলাটা আমাদের উদ্দেশ্য নয়। এই আইনুল ভাই চাইলেও বিষয়টা সারাটা জীবন তার কাছে গোপন রাখতে পারেন। আর কত সিক্রেটসই বা এই সিক্রেটস অনুষ্ঠানে আসে, এর বাইরের প্রত্যেকটা মানুষের জীবনের যে ভয়ানক রকমের সিক্রেটস, কতটুকুই বা আনা চলে বলেন? এই আইনুল হয়তো একজন সৎসাহসী, তার মধ্যে হয়তো বিবেকবোধ জেগেছে, যে কারণে সে অনেক দূর থেকে কষ্ট করে এসে, একদিন তাকে ফেরত দিয়েছে আমরা, তারপরে এসে আবার সে নতুন করে এখানে বলতে চেয়েছে শুধুমাত্র নিজের বিবেকের জায়গাটা থেকে। সো সেই জায়গাটা থেকে আমি ওনাকে রেসপেক্ট করি। আর আমরা বরং একটা কথাই বলি সবসময় যে একজনকে শুনে, একজনকে দেখে, একজনের ভুলগুলো থেকে জেনে আপনি যদি সংশোধন হন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠান সার্থক। তো সেই জায়গাটিতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। আগামী সিক্রেটস রবিবার কথা হবে আমার সঙ্গে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। শুভরাত্রি। Secrets. Something beyond entertainment. Love.
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.